আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের প্রতি শনি সোম বুধ ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাই আপনাদের আইসিটির যত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের এই ক্লাসটা হচ্ছে এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টদের জন্য। এইচএসসি 26 এবং 27 ব্যাচের যে সকল স্টুডেন্ট আছেন, আপনাদের যাদের আইসিটি এবং ইংরেজিতে অনেক বেশি ভয়, সেই ভয় দূর করার জন্যই কিন্তু প্রতিদিন শনি সোম বুধ ঠিক সন্ধ্যা 6টায় আইসিটি ক্লাস নিয়ে হাজির হই আমি, ফাহিম ভাই আপনাদের, এবং আমাদের সাথে যুক্ত থাকে ইংলিশ ক্লাস নিয়ে আমাদের মামুন স্যার। তো আপনারা সবাই জানেন যে আমরা বারবার বলে আসতেছি যে আমাদের এই যে আইসিটি ক্লাসগুলো প্রতিদিন একইভাবে ধারাবাহিকভাবে এক একটা অধ্যায় চলতে থাকবে, এবং এক একটা অধ্যায় শেষ হলে অর্থাৎ 1 মাস শেষে পুরো কোর্সটা কমপ্লিট হলে আপনাদের অনলাইনেই একটা পরীক্ষা নিয়ে নেওয়া হবে। যেহেতু অনলাইনে আপনাদেরকে একটা পরীক্ষা নিয়ে নেওয়া হবে, সেহেতু আপনাদের অনলাইনেই থাকবে অনেক বড় একটা পুরস্কারের ব্যবস্থা। আমরা টপ 5 সহ আরো 20 জন পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা করব। শুধু তাই নয়, আপনাদের পুরস্কার নেওয়ার জন্য পরীক্ষা পর্যন্ত ওয়েট করা লাগবে না। আপনারা যদি আমাদের এই ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, অর্থাৎ সর্বোচ্চ জায়গায় শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের জন্য থাকবে আনলিমিটেড পুরস্কার। যেমন আমরা আপনাদেরকে খুব সুন্দর উদ্ভাস প্লাস পেজ থেকে, অর্থাৎ উদ্ভাস প্লাসের পক্ষ থেকে এরকম একটা সুন্দর টি শার্ট চলে যাবে আপনার কাছে যদি আপনি সবচাইতে বেশি কমেন্ট করেন, সবচাইতে বেশি বন্ধুদেরকে মেনশন দেন এবং শেয়ার করেন। এরকম অসংখ্য অসংখ্য উপহার আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের উদ্ভাস প্লাজের পক্ষ থেকে, এটা হচ্ছিল আপনাদের জন্য উপহার একটি সুন্দর দেয়াল ঘড়ি, তারপরে এটা একটা সুন্দর দেয়াল ঘড়ি। এরকম অসংখ্য অসংখ্য উপহার, অসংখ্য রকমের উপহার। ঠিক আপনারা যদি পেতে চান এরকম অসংখ্য উপহার, তাহলে কিন্তু আপনাদের দ্রুত বেশি বেশি কমেন্ট করতে হবে, বেশি বেশি বন্ধুদেরকে মেনশন দিতে হবে, এবং আমাদের ক্লাসটা অনেক বেশি শেয়ার করতে হবে। ওকে, তাহলে আপনারা জানেন যে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। অর্থাৎ আপনি যদি কমেন্টস দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দেন, তাহলে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিতে পারবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিলে প্রতিদিনের ক্লাস লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। শুধু তাই না, ক্লাস লিঙ্ক এবং রুটিনটা পেয়ে যাবেন, কি কি বারে কি কি ক্লাস হবে। এছাড়াও সেখানে আমরা বিভিন্ন প্রকারের বিভিন্ন পরীক্ষার সময় বিভিন্ন সাজেশন, পিডিএফ, নোটশিট ইত্যাদি ইত্যাদি আপনাদের দিয়ে উপকৃত করতে পারবো। সো আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, আপনাদের নাম্বারটা দয়া করে কমেন্ট সেকশনে বলে যাবেন, আমরা ওখান থেকে নাম্বার কালেক্ট করে আপনাদের অ্যাড করে দিব। আচ্ছা, এবার আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাস চলতেছে, অলরেডি আমাদের 2টা ক্লাস শেষ হয়ে গেছে। ষষ্ঠ অধ্যায়ের একটা ক্লাস এবং পঞ্চম অধ্যায়ের একটা ক্লাস কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আজকের সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য প্রথম অধ্যায়ের যে ক্লাসটা, সেই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমরা এই যে এমসিকিউ গুলো আপনাদেরকে সমাধান করাই বা নৈবেদ্যিক গুলো সমাধান করাই, আমরা বারবার বলতেছি একটা নৈবেদ্যিক আমরা যখন সমাধান করাই, একটা টিক যখন আমরা সমাধান করাই, ওই রিলেটেড যত টপিকস আছে সবকিছু আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করার বা ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা নৈবেদ্যিক পড়ি বা করি, আমরা ভার্চুয়াল রিয়েলিটির আরো বিস্তারিত যাবতীয় যা সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক সেই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। অলরেডি আমাদের 2টা ক্লাস হয়েছে বিগত পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের উপরে। সো আজকে আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, বন্ধুদেরকে দ্রুত মেনশন দিয়ে দিন এবং শেয়ার দিয়ে দিন, ক্লাসে যুক্ত থাকুন, গিফট অসংখ্য গিফট আপনারা জিতে নিন। তাহলে আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে চলে যাব। দেখেন, আমাদের আইসিটির প্রথম চ্যাপ্টার এমসিকিউর প্রশ্ন সমাধান। ওকে, দেখেন আমাদের যে আইসিটির প্রথম অধ্যায়ের প্রথম যে সমাধানটা প্রশ্নটা নিয়ে আসছি, এটা ছিল ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নটা আসছে। অনেক বিগত সালের একটা প্রশ্ন, ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডে 2016 সালে আসছে প্রশ্নটা। আচ্ছা, 2016 সালে আসার অবশ্য একটু কারণ আছে, কারণটা আপনাদের বলে দিই। আপনারা জানেন যে আমাদের বিগত প্রায়
2-3 বছর যাবত শর্ট সিলেবাসে পরীক্ষাগুলো হচ্ছিল। যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছিল, এই শর্ট সিলেবাসের ভিতরে গ্লোবাল ভিলেজটা ছিল না, কিন্তু এখন যেহেতু আপনাদের ফুল সিলেবাসে পরীক্ষা, এখন কিন্তু আপনাদের গ্লোবাল ভিলেজটা আছে, তাই না? আচ্ছা, এরপরে আপনাদের বলছে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে। তাহলে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে, এইটা জানার আগে আমরা একটু জানি যে বিশ্বগ্রাম কি। বিশ্বগ্রামের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ। এবার আমরা সবাই জানি যে গ্লোবাল ভিলেজ জিনিসটা কি বা বিশ্বগ্রাম জিনিসটা কি। আমরা আগেই জানতে পারছি যে এই যে গ্লোবাল, এই গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব। গ্লোবাল শব্দের অর্থ কি? বিশ্ব। আর ভিলেজ শব্দের অর্থ হচ্ছে গ্রাম। ভিলেজ শব্দের অর্থ গ্রাম, অর্থাৎ পুরো বিশ্বকে একটা গ্রামের মতো করে ফেলা, একটা গ্রামের মতো করে ফেলা। এখন পুরো বিশ্বকে একটা গ্রাম করতে কি বলা হচ্ছে? দেখেন, আপনারা প্রত্যেকেই কোনো না কোনো গ্রামে বা ছোট শহরে বা উপজেলায়, জেলা শহরে বা মফস্বলে বসবাস করে। এবার আপনি দেখবেন যে গ্রামের প্রত্যেকের সাথে প্রত্যেকের আপনাদের দৈনন্দিন যোগাযোগ হচ্ছে। গ্রামে কোনো একটা ঘটনা ঘটলে আপনারা দ্রুত সবাই জানতে পারতেছেন, সবাই একত্রিত হয়ে আলাপ আলোচনা করতেছেন। ঠিক তেমনি সারা পৃথিবীর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে সবার সাথে সবাই যোগাযোগ করতে পারতেছে, সবার সাথে সবাই তথ্য শেয়ার করতে পারতেছে, তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু শেয়ার করতে পারতেছে। অর্থাৎ পুরো বিশ্বটাকে একটা গ্রামের মতো রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বিশ্বগ্রাম হচ্ছে একটা সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা, যেখানে পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল প্রান্তের মানুষ প্রায় একটা একক সমাজে বসবাস করে, একটা একক সমাজে বসবাস করে। এবং এই একক সমাজটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এই ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হয়ে তারা তাদের ভাষা, সংস্কৃতি, তারপরে বিভিন্ন তথ্য, চেতনা ইত্যাদি ইত্যাদি শেয়ার করে এবং সকলের মাঝে যোগাযোগ রাখার একটা ব্যবস্থা করে। এই যে সারা বিশ্বকে একটা গ্রামে পরিণত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই আমরা বলতেছি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এবার আমরা মনে রাখবো এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজটা সর্বপ্রথম ব্যবহার করে টরেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক। আবার বলতেছি আমি, টরেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক, যার নাম মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান, আমরা জানি যে মার্শাল ম্যাকলুহান বিখ্যাত দুইটা বই লেখেন। একটা বই লেখেন 1962 সালে এবং আরেকটা বই লেখেন 1964 সালে। তার সেই বিখ্যাত বই দুটিতে তিনি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার করেন। যেহেতু মার্শাল ম্যাকলুহানই সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার করে, এই জন্য মার্শাল ম্যাকলুহানকে আমরা বলে থাকি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের প্রবক্তা। তাহলে এখানে বলা হচ্ছে যে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তাকে, বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা হচ্ছিল মার্শাল ম্যাকলুহান। এইবার বিশ্বগ্রামের ধারণাটির প্রবক্তা মার্শাল ম্যাকলুহান। এবার বিশ্বগ্রাম আমরা এক কথায় কাকে বলছি? যে স্যার সম্পূর্ণ বিশ্বটাকে, সম্পূর্ণ পৃথিবীটাকে, যে প্রান্তে যেখানেই মানুষ থাকুক না কেন, তাদেরকে ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে, ইন্টারনেটের সাহায্যে একটা একক গ্রামে বা একটা একক জায়গায় নিয়ে আসা, যেখানে সে থেকে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, তথ্য শেয়ার করতে পারবে, সংস্কৃতি বিনিময় করতে পারবে, ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারবে, সেই ব্যবস্থাটাকেই বলতেছি আমরা বিশ্বগ্রাম। এইবার আপনারা বিশ্বগ্রাম পড়তে যে বিষয়টা অবশ্যই মনে রাখবেন, বিশ্বগ্রামের উপাদানটা মনে রাখবেন, বিশ্বগ্রামের সুবিধাটা মনে রাখবেন, বিশ্বগ্রামের অসুবিধাটা মনে রাখবেন। আমরা যদি বলি যে বিশ্বগ্রামের উপাদান কয়টি, আমরা চোখ বুজে বলতে পারবো যে বিশ্বগ্রামের উপাদান হচ্ছে 5টি। অর্থাৎ আপনি যদি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে চান, বিশ্বগ্রামের আওতায় সকলকে নিয়ে আসতে চান, অবশ্যই আপনাকে এই 5টা জিনিস মনে রাখতে হবে। তাহলে 1 নম্বরে রয়েছে আমাদের হার্ডওয়্যার, 2 নম্বরে রয়েছে সফটওয়্যার, 3 নম্বরে রয়েছে ব্যক্তি পর্যায়ের সামর্থ্য, 4 নম্বরে রয়েছে ডেটা, 5 নম্বর রয়েছে ইন্টারনেট। তাহলে কি বললাম? হার্ডওয়্যার বলতে আমরা এক কথায় বুঝি হার্ডওয়্যার। 1 নম্বরে বললাম হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার বলতে আমরা এক কথায় বুঝি আমাদের যে কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, যত যন্ত্র আছে, যত ইলেকট্রনিক ডিভাইস আছে, যেগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যায়, সেটাই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। 2 নম্বর হচ্ছে সফটওয়্যার।
দুই নম্বরে হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার জিনিসটা কি আমরা মনে রাখবো যে হার্ডওয়্যারকে সচল করার জন্য বা হার্ডওয়্যারের কার্যক্রমকে সঠিক রাখার জন্য আমরা যা কিছু ব্যবহার করি সেগুলোকে বলি আমরা সফটওয়্যার। তাহলে এক নম্বরে লাগবে হার্ডওয়্যার, দুই নম্বরে লাগবে সফটওয়্যার, তিন নম্বরে লাগবে আমাদের ব্যক্তি সামর্থ্য বা আচ্ছা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ব্যক্তি সামর্থ্য না লিখে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে মানুষের সক্ষমতা, মানুষের সক্ষমতা, সক্ষমতা। আচ্ছা, চার নম্বরে আমরা বলবো ডেটা, অর্থাৎ তথ্য বা উপাত্ত, তথ্য বা উপাত্ত। এবং পাঁচ নম্বরে আমরা বলবো ইন্টারনেট। পাঁচ নম্বরে কি বলবো? ইন্টারনেট। তাহলে খেয়াল করুন, আপনারা বুঝতে পারতেছেন আমরা নৈবেত্তিক গুলো কিভাবে আপনাদের সাথে আলোচনা করব। আমরা বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান এইভাবে আপনাদের নৈবেত্তিক পড়ানোর চেষ্টা করে কখনোই পড়াই না। আমরা বিশ্বগ্রাম সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী আছে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা একটু খাতা কলম নিয়ে নোট করে রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো একটু নোট করে রাখবেন, তাহলে আপনাদের পড়তে বা পড়া মনে রাখতে অনেক অনেক বেশি কি হবে? সুবিধা হবে। তাহলে দেখেন এই যে বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই বা এই বিশ্বগ্রাম যদি তৈরি করতে চাই বা অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পাঁচটি উপাদান লাগবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কি বা নৈবেত্তিক যে বিশ্বগ্রামের উপাদান কয়টা? তাহলে বিশ্বগ্রামের উপাদান হচ্ছে পাঁচটি। কি কি বললাম? হার্ডওয়্যার, সফটওয়্যার, মানুষের সক্ষমতা, ডেটা, ইন্টারনেট। এবার দেখেন হার্ডওয়্যার বলতে কি বলছি, আগেই বলে ফেলছি আমরা যে হার্ডওয়্যার হচ্ছে কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার, নোটপ্যাড, মোবাইল, যা ইন্টারনেটের সাথে যে ইলেকট্রনিক ডিভাইস গুলো যুক্ত করা যায় তাকেই আমরা কি বলতে পারি? তাকেই আমরা হার্ডওয়্যার বলতে পারি। তারপরে অডিও ভিডিও রেকর্ডার ইত্যাদি ইত্যাদি, যেটা আমাদের ওয়ার্ক স্টেশন যেগুলো লাগে আর কি। এরপরে দেখেন সফটওয়্যার। সফটওয়্যার এক কথায় হার্ডওয়্যারকে সচল করার জন্য বা হার্ডওয়্যারের কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা যে অ্যাপস গুলো ব্যবহার করি বা যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করি এগুলোকেই আমরা কি বলি? সফটওয়্যার। তিন নম্বরে বলতেছে মানুষের সক্ষমতা। এবার মানুষের সক্ষমতা বলতে বোঝায় মানুষের পারদর্শিতা। মানুষ কি ডেটা, তথ্য বা উপাত্ত তৈরি করতে পারে, তথ্য বা উপাত্ত একে অপরের সাথে কি করতে পারে? শেয়ার করতে পারে, একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে। অর্থাৎ এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিগত জ্ঞান মানুষের আছে কিনা এটাকে বলি আমরা মানুষের সক্ষমতা। তারপরে দেখেন ডেটা, তথ্য বা উপাত্ত। এখানে ডেটা, তথ্য বা উপাত্ত বলতে আমরা বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি ইত্যাদি যা কিছু ডেটা আছে, যত ডেটা, তথ্য বা উপাত্ত আছে সেটাকে নির্দেশ করি। এবং সর্বশেষ যেটা বলছি সেটা হলো ইন্টারনেট, কারণ ইন্টারনেট ছাড়া আমরা একে অপরের সাথে কখনো সংযুক্ত হতে পারবো না। এবং বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় ইন্টারনেটকে, মেরুদণ্ড। তাহলে আরেকটা ঠিক আমরা জেনে নিলাম যে বিশ্বগ্রামের মেরুদণ্ড কাকে বলা হয়? বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় ইন্টারনেট। তাহলে বিশ্বগ্রাম কাকে বলে? বিশ্বগ্রাম আবিষ্কার করেছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রামের উপাদান পাঁচটা। বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হচ্ছে কাকে? ইন্টারনেটকে। এইবার আমরা একটু জানবো যে এই যে বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রামের কি কি সুবিধা রয়েছে আর কি কি অসুবিধা রয়েছে। বিশ্বগ্রামের সুবিধার কথা যদি বলি, এই যে বিশ্বগ্রামের প্রথম সুবিধা বলবো, আপনি ঘরে বসে অনলাইনে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারতেছেন। এগুলো সবকিছুই বিশ্বগ্রামের অবদান বা বিশ্বগ্রামের ব্যবহার বা উপকারিতা। দেখেন আমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন মিটিং বা একে অপরের সাথে তথ্য বিনিময় করতে পারি বিশ্বগ্রামের সাহায্যে। বিশ্বের যে কোনো স্থান থেকে আমরা তথ্য শেয়ার করতে পারি। আমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারি, অর্থাৎ ই লার্নিং করতে পারি। তারপরে পৃথিবীর বিভিন্ন বই, বিভিন্ন লাইব্রেরি থেকে বিভিন্ন বই আমরা পড়তে পারি। ঘরে বসেই আমরা বিভিন্ন চিকিৎসা সেবা ইত্যাদি ইত্যাদি নিতে পারি। তারপরে আমাদের প্রচুর বিনোদনের ব্যবস্থা রয়েছে বিশ্বগ্রামে। এরপর রয়েছে ব্যবস্থাপনার খরচ কম, এটা আমাদের সময় বাঁচাচ্ছে। এই যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো সবই বিশ্বগ্রামের সুবিধা। বিশ্বগ্রামের যেরকম সুবিধা আছে ঠিক তেমনি বিশ্বগ্রামের আমাদের কিন্তু অসুবিধাও আছে। তো বিশ্বগ্রামের সবচাইতে বড় যে অসুবিধা সেটা হচ্ছে বিশ্বগ্রাম সম্পূর্ণ যান্ত্রিক নির্ভর। সম্পূর্ণ যান্ত্রিক নির্ভর হওয়ার কারণে, যে প্রযুক্তির বেশির ফলে যন্ত্র নির্ভর হওয়ার কারণে মানুষ শারীরিকভাবে অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারে। এবং বিশ্বগ্রামের যে সকল উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো অনেক ব্যয়বহুল। ব্যয়বহুল হওয়ার কারণে বিশ্বের সবাই এখানে সংযুক্ত থাকতে পারে না। আবার বিশ্বগ্রামের
ব্যবহারের ফলে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যাচ্ছে না, তথ্য চুরি হয়ে যাচ্ছে। ইভেন কি বিশ্বগ্রাম ব্যবহার করে রাষ্ট্রীয় বিভিন্ন অর্থ সম্পদ বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো হুমকির মুখে পড়ছে। যেমন আমরা অনেক দিন আগে একটা খবর জানছিলাম যে আমাদের ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা একবার হ্যাকিংরা কি করে নিয়ে গেছে, হ্যাক করে নিয়ে গেছে। তাহলে হ্যাকিং এর মাধ্যমে তথ্য, অর্থ ইত্যাদি ইত্যাদি সবকিছু কি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। আবার বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী বলি বা অপরাধ গোষ্ঠী বলি, এই অপরাধ গোষ্ঠী বিশ্বগ্রাম ব্যবহার করে খুব সুকৌশলে তাদের অপরাধ চালিয়ে যেতে পারতেছে। আচ্ছা, এরপর ব্যাংকিং এবং আর্থিক লেনদেনের তথ্য চুরি হয়ে যাচ্ছে। ইন্টারনেট বেশি ব্যবহারের ফলে মানুষ কিন্তু অনেক বেশি কি হয়ে যাচ্ছে, ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যা যাদের মূল্যবান সময় নষ্ট করতেছে। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার। আমরা কি কি পড়লাম? আমরা বিশ্বগ্রাম পড়লাম, বিশ্বগ্রামের ধারণা পড়লাম, বিশ্বগ্রামের প্রবক্তা জানলাম মার্শাল ম্যাকলুহান, তিনি সর্বপ্রথম বিশ্বগ্রাম ব্যবহার করছেন। এবং আমরা জানলাম যে বিশ্বগ্রাম তৈরি করতে হলে বা বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হলে অবশ্যই 5টা উপাদানের দরকার, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে কি বললাম, মানুষের সক্ষমতা, এরপরে হচ্ছে ডেটা, তথ্য বা উপাত্ত, এরপরে বললাম হচ্ছে ইন্টারনেট, এবং এই ইন্টারনেটটাকে আমরা বললাম বিশ্বগ্রামের মেরুদণ্ড। এরপরে আমরা দেখলাম বিশ্বগ্রামের কিছু সুবিধাও রয়েছে, বিশ্বগ্রামের কিছু অসুবিধাও রয়েছে। আশা করি বিশ্বগ্রাম সম্পর্কে আপনারা খুব সুন্দর একটা ধারণা পেয়ে গেছেন। এরপরে আমরা আমাদের পরবর্তী টিকে চলে যাব, যে আমাদের পরবর্তী টিকটা কি আছে এটা যদি একটু দেখি। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা বলছি যে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি ব্যবহার করা হয়, তাহলে আপনাদেরকে আগে একটু জানতে হবে যে ভার্চুয়াল রিয়েলিটিটা কি। ভার্চুয়াল রিয়েলিটিটা কি? ভার্চুয়াল শব্দের অর্থ কি? ভার্চুয়াল শব্দের অর্থ হলো কৃত্রিম। ভার্চুয়াল শব্দের অর্থ কৃত্রিম। আর রিয়েলিটি অর্থ সত্যতা, অর্থাৎ কৃত্রিম সত্যতা, যা বাস্তবে সত্য নয়, কৃত্রিম ভাবে যেটাকে কি করা হয়েছে, সত্য বানানো হয়েছে, সেটাকে বলতেছি আমরা ভার্চুয়াল রিয়েলিটি। আমরা সাধারণত বলে থাকি যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু কল্পনায় সত্য। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু কল্পনার সত্য, চেতনা উদ্বেগকারী, বিজ্ঞান নির্ভর কল্পনাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলতেছি। চেতনা উদ্বেগকারী, বিজ্ঞান নির্ভর, এখানে চেতনা উদ্বেগকারী বলতে বোঝাচ্ছে যে আপনি এই ভার্চুয়ালিটি ব্যবহার করার ফলে আপনার চেতনা পাল্টে যাবে, আপনি সবকিছু দেখার চেতনা পাবেন, শোনার চেতনা পাবেন, স্পর্শ করার অনুভূতি পাবেন। এই অবস্থাকে বলি আমরা ভার্চুয়াল রিয়েলিটি। আমরা এক কথায় বলে থাকি যে বাস্তবে সত্য নয়, কল্পনায় সত্য, এমন ইন্দ্রিয়গ্রাহ্য ত্রিমাত্রিক পরিবেশ সৃষ্টি করার যে প্রক্রিয়া, সেটাকে বলি আমরা ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিকে সংক্ষেপে অনেক সময় আমরা ভিআর দিয়ে প্রকাশ করে থাকি। ভার্চুয়াল রিয়েলিটিকে অনেক সময় কি দিয়ে প্রকাশ করে থাকি? ভিআর দিয়ে। তাহলে এখানে কি করা হয়? এখানে অনুকরণ বিদ্যা অর্থাৎ মডেলিং এবং ত্রিমাত্রিক সিমুলেটরের সাহায্যে কোনো কিছু বাস্তব সত্য নয় কিন্তু কল্পনার সত্যকে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবার বলছে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি ব্যবহার করা হয়। তা ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা সব সময় জানি ত্রিমাত্রিক ছবি ব্যবহার করা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ত্রিমাত্রিক জিনিসটা কি, একটু মন দিয়ে বুঝবেন। এই যে একমাত্রিক, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সেই ছবিকে আমরা বলি একমাত্রিক। যার শুধুমাত্র কি আছে? দৈর্ঘ্য আছে। যার দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই আছে, সেটাকে বলি আমরা দ্বিমাত্রিক। আর যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা বা গভীরতা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা। তাহলে কোনো কিছুর যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা থাকে, তখন সেই ছবিটাকে অনেকটা বাস্তবের মতো মনে হয়, অনেকটাই সত্যি মনে হয়। অর্থাৎ ওই ছবির প্রকৃত যে বৈশিষ্ট্য, বাস্তবের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা অনুভব করা যায়। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিটাও তো বাস্তবে সত্য নয়, কল্পনায় সত্য। অর্থাৎ বাস্তবে আপনি গাড়ি ড্রাইভিং করতেছেন না বা গাড়ির রেস করতেছেন না, কিন্তু কল্পনায় আপনার সত্য মনে হবে যে কল্পনায় আপনি সত্যি কি করতেছেন, গাড়ি ড্রাইভ করতেছেন। তাহলে এইটাকে যদি আপনি ত্রিমাত্রিকে রূপান্তর না করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এর জন্য ভার্চুয়াল রিয়েলিটিতে সবসময় আমরা কি ব্যবহার করি? ত্রিমাত্রিক ছবি ব্যবহার করি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? আমাদের আছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? এইচএমডি
কোনটিকে নির্দেশ করে? আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি একটু খেয়াল করেন, বলছে ভার্চুয়াল রিয়েলিটিতে এইচএমডি কোনটিকে কি করে নির্দেশ করে। তাহলে এইচএমডি কোনটিকে নির্দেশ করে এটা বোঝাতে হওয়া আগে এইচএমডি জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত, তাহলে আমরা একটু দেখি যে ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের কি কি ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের সাধারণত এক নম্বরে ইফেক্টর ব্যবহার করি, আমরা ইফেক্টর ব্যবহার করি। দুই নম্বরে আমরা ব্যবহার করি অ্যাপ্লিকেশন। তিন নম্বরে আমরা ব্যবহার করি জিওমেট্রি। তাহলে একটু খেয়াল করেন আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি ব্যবহার করি। আমরা ইফেক্টর ব্যবহার করি, তারপরে আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তারপরে আমরা জিওমেট্রি ব্যবহার করি, তারপরে ব্যবহার করি রিয়েলিটি সিমুলেটর। অবশ্যই আপনি জিনিসগুলো নোট করে রাখতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনার অনেক বেশি কাজে দিবে। এবার দেখেন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত তাহলে কি কি উপাদান ব্যবহার করি। আমরা ইফেক্টর ব্যবহার করি, অ্যাপ্লিকেশন ব্যবহার করি, জিওমেট্রি ব্যবহার করি, রিয়েলিটি সিমুলেটর ব্যবহার করি। তাহলে আপনাকে একটু বুঝতে হবে যে ইফেক্টরটা কি, তারপরে কি বললাম, অ্যাপ্লিকেশনটা কি, জিওমেট্রিটা কি, রিয়েলিটি সিমুলেটর কি। প্রথমেই যদি আমি ইফেক্টর নিয়ে একটু আলোচনা করি, তাহলে ইফেক্টর হচ্ছে হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে আপনাকে সংযুক্ত করে। তাহলে বিশেষ ধরনের, এটা কি যন্ত্র বলছি আমরা, ভার্চুয়াল রিয়েলিটির হচ্ছে বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যেটা আপনাকে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে যুক্ত করবে। এবার ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে যুক্ত করার জন্য যে সকল ইন্টারফেস ডিভাইস আমরা ব্যবহার করি সেই সকল ডিভাইসকে আমরা বলি ইফেক্টর। তাহলে ইন্টারফেস ডিভাইসের মধ্যে আমরা প্রথমেই যেটা ব্যবহার করি সেটা আসলে এইচএমডি। এইবার খেয়াল করেন এই যে এইচএমডি, এই এইচএমডি এর পূর্ণরূপ হলো হেড মাউন্টেড ডিসপ্লে। আবার বলি, এইচএমডি এর পূর্ণরূপ হলো হেড মাউন্টেড ডিসপ্লে। এই হেড মাউন্টেড ডিসপ্লে বলতে আমরা বোঝাচ্ছি এই যে ভার্চুয়াল রিয়েলিটিতে চোখ এবং কান এই দুটাকে সংযুক্ত রাখে এক প্রকারের চশমা, যেটা আপনাকে দেখার অনুভূতি দিবে। ভার্চুয়াল রিয়েলিটিতে আপনার সামনে যা কিছু আসবে তা দেখার জন্য এবং শোনার জন্য যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে হেড মাউন্ট ডিসপ্লে। তাহলে এটাকে আমরা বিশেষ কি বলতে পারি, চশমা বলতে পারি, বিশেষ চশমা বলতে পারি। তাহলে হেড মাউন্ট ডিসপ্লে কোনটার অংশ, ইফেক্টরের অংশ। আরো ব্যবহার করি আমরা ইফেক্টরতে, আমরা ডেটা গ্লোভস ব্যবহার করি, হেড মাউন্ট ডিসপ্লে ব্যবহার করি, তারপরে কি ব্যবহার করি একটু লিখে রাখেন, ডেটা গ্লোভস। এই ডেটা গ্লোভসের কাজ হচ্ছে আপনি যখন ডেটা গ্লোভসটা পরবেন তখন আপনাকে কোনো কিছু ধরা বা ছোঁয়া বা স্পর্শ করার যে একটা অনুভূতি সেই অনুভূতি আপনাকে দিবে। তাছাড়া হাতের সাথে সংযুক্ত গ্লোভ দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয়, অর্থাৎ আপনি কোনো কিছুকে সামনের দিকে, পিছনের দিকে, ডাইনে বামে যে কমান্ড লাগে এই ডেটা গ্লোভস দ্বারা আপনি কমান্ড দিতে পারেন, আর হচ্ছে আপনাকে কোনো কিছু ধরা বা ছোঁয়ার কি করবে অনুভূতি দিবে। এরপরে এর সাথে সাথে আপনি পড়তে পারেন একটা পূর্ণাঙ্গ বডি শুট। তাহলে একটু খেয়াল করেন, এক ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা প্রধানত চারটা উপাদান ব্যবহার করি। তার মধ্যে আছে ইফেক্টর। ইফেক্টর কাকে বললাম ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে সংযুক্ত করার জন্য যে ইন্টারফেস ডিভাইসটি ব্যবহার করা হয় তাই ডিভাইসগুলোকে আমরা বলতেছি ইফেক্টর। এবার ইফেক্টরে আমরা কি কি ব্যবহার করলাম, ডেটা গ্লোভস ব্যবহার করলাম, এইচএমডি ব্যবহার করলাম, পূর্ণাঙ্গ বডি শুট ব্যবহার করলাম। তাহলে এইচএমডি হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে যা আমাদের দেখার অনুভূতি দেয়, এটা অনেকটা কিসের মতো, বিশেষ চশমার মতো। এরপরে হ্যান্ড গ্লোভস যেটা আমাদের ধরার বা ছোঁয়ার স্পর্শ দেয়। এরপরে বডি শুট, পূর্ণাঙ্গ বডি শুট, অর্থাৎ আপনার একদম পা থেকে মাথা অবধি একটা বডি শুট জ্যাকেটের ভিতর পরাই দেওয়া হবে, যেটা হচ্ছে আপনাকে এই যে সিমুলেশন প্রক্রিয়ায় অনবরত পূর্ণাঙ্গ বডি শুট থেকে আপনাকে ডেটা পাঠাতে থাকবে। আশা করি ইফেক্টরটা আপনাদের ক্লিয়ার। এরপরে অ্যাপ্লিকেশনের জন্য আপনারা এক কথাই মনে রাখবেন, ভার্চুয়াল রিয়েলিটির জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় সেই সকল সফটওয়্যার গুলোকে আমরা কি বলি, অ্যাপ্লিকেশন ব্যবহার করি। তারপরে দেখেন আমাদের কি আছে, জিওমেট্রি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে
পরিবেশে বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য দিবে আপনাকে। আপনার আশেপাশে যে সকল বস্তু থাকবে ভার্চুয়াল রিয়েলিটিতে আপনি যে বস্তুগুলো দেখতে পারবেন সেই বস্তুগুলোর কি কি বৈশিষ্ট্য, দেখতে কেমন, বস্তুগুলোর নড়াচলা কেমন, বস্তুগুলো থেকে কি আওয়াজ হয়, কি শব্দ হয়, এই যে একটা পরিবেশে নিয়ে যাবে, এই পরিবেশটার নাম হচ্ছিল জিওমেট্রি। তারপরে খেয়াল করেন আমাদের আছে একদম লাস্ট ওয়ান যেটা বলছি, রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর হচ্ছে এটি এক ধরনের হার্ডওয়্যার ইফেক্টর সংবেদনশীল তথ্য সরবরাহ, যেখানে আপনাকে বিভিন্ন ডিভাইস থেকে তথ্য সরবরাহ করা হবে। তাহলে দেখেন ভার্চুয়াল রিয়েলিটি এক কথায় আমরা কাকে বলতেছি? ভার্চুয়াল রিয়েলিটি বলতেছি স্যার যেটা বাস্তবে সত্য নয় কিন্তু কল্পনায় চেতনায় উদ্বেগকারী একটা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র, যেটা আমাদের কোনো কিছু দেখার, শোনার অনুভূতি দেয়, সেটাকেই আমরা বলতেছি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে একটা ভার্চুয়াল রিয়েলিটিতে কয়টা উপাদান ব্যবহার করা হয়? 4টা উপাদান: ইফেক্টর, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি, রিয়েলিটি সিমুলেটর। এবার ইফেক্টরের ভিতর কি আছে বলতেছি, যে যন্ত্রগুলো, যে ইন্টারফেস ডিভাইস গুলো ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে আমাদেরকে সংযুক্ত করে দেয়, সেগুলোকে আমরা বলতেছি ইফেক্টর। তাহলে ইফেক্টরের মধ্যে আছে এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে অর্থাৎ চশমা, তারপর আছে ডেটা গ্লোব যেটা আমাদের ধরা ছোঁয়ার অনুভূতি দেয়, তারপরে আছে পূর্ণাঙ্গ বডি স্যুট যেখান থেকে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসতে থাকে, তাই না? আশা করি আপনারা এটা খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছেন। এইবার আমাদের পরবর্তী যে আয়োজন সেটা হচ্ছিল ঢাকা বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে, বলছে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? আমি আগেই বলছি, আগে বুঝতে হবে কম্পিউটার সিমুলেশন। সিমুলেশন বলতে আমরা কি বুঝি বলেন তো? সিমুলেশন বলতে আমরা বুঝি অনেকটা অনুকরণ বিদ্যা। অনুকরণ বিদ্যা। এবারে বলতে পারেন যে স্যার অনুকরণ বিদ্যাটা কি? অর্থাৎ একটা বস্তুর কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে কম্পিউটারের সাহায্যে কল্পনায় নিয়ে যা, এক রূপ থেকে ওই রূপটা পরিবর্তন না করে কল্পনার রূপে নিয়ে যাওয়া, প্রাকৃতিক থেকে বাস্তব থেকে কি কল্পনার দিকে নিয়ে যা। এই নিয়ে যাওয়ার জন্য যে সফটওয়্যার বা যে প্রোগ্রাম ব্যবহার করা হয়, যে হার্ডওয়্যার ব্যবহার করা হয়, সেটাকে বলি আমরা সিমুলেশন। তাহলে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? অবশ্যই আমরা দুইটা শব্দ যদি কখনো দেখি, একটা হলো মডেলিং, একটা হলো অনুকরণ বিদ্যা বা সিমুলেশন, তখন আমরা চোখ বুঝে বুঝবো এটা আমাদের কাকে নির্দেশ করতেছে? ভার্চুয়াল রিয়েলিটিকে নির্দেশ করতেছে। ওকে, আমাদের পরবর্তী আয়োজন আছে আপনাদের বোধহয় ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত। দেখেন বলছে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে, অর্থাৎ কি কি ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে বা ভার্চুয়াল রিয়েলিটি আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে আমি যদি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারগুলো বলি, সর্বপ্রথম আমরা শিক্ষা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। 2 নম্বরে চিকিৎসা ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। চিকিৎসকদের প্রশিক্ষণের ক্ষেত্রে জটিল জটিল যে সার্জারি গুলো আছে, সেই সার্জারির ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। বিনোদনের ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বর্তমান নতুন নতুন অনেক অনেক গেম আবিষ্কার হয়েছে আমরা জানি। এবং পুরনো যে মুভিগুলো ছিল, ব্যাটম্যান, স্পাইডারম্যান, তারপরে টাইটানিক, এই যে যে মুভিগুলো ছিল, এই সব কিছু কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে তৈরি করা, তাই না? এরপরে আমরা ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি, সামরিক বাহিনীর প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি, বিমান বাহিনীর প্রশিক্ষণে বা বিমান চালানোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি, নগর পরিকল্পনার ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি, ট্রাফিক ব্যবস্থাপনায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি, মহাশূন্যের অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি, ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি, ইভেন ইমেজ সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। তার মানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারের ক্ষেত্র, প্রয়োগের ক্ষেত্র যদি আমরা বলি, আমরা এক নিঃশ্বাসে মানে 20টা ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ক্ষেত্র বলতে পারি। তাহলে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ক্ষেত্রগুলো মনে রাখবো, তাহলে আমাদের প্রশ্নের উদ্দীপক ধরতে যেমন সুবিধা হবে, গঘার আনসার গুলো করতেও কিন্তু সুবিধা হবে। তাহলে আরেকবার বলি, ভার্চুয়াল রিয়েলিটি আমরা কিসে কিসে ব্যবহার করি? আমরা শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করি, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, চিকিৎসকদের কি প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করি, ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করি, বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করি, তারপরে আর কিসে কিসে বলতে পারি? হ্যাঁ, সামরিক বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে, বিমান চালানোর প্রশিক্ষণের ক্ষেত্রে, ইতিহাস ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে, তারপরে ইমেজ সংরক্ষণের ক্ষেত্রে, নগর পরিকল্পনার ক্ষেত্রে, তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এইভাবে যদি বলতে থাকে একদম 5 মিনিট ধরে বলা যায় যে আমরা এই ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি। এবার ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার শিখলাম বা সুবিধা শিখলাম, তাহলে ভার্চুয়াল রিয়েলিটির কোনো নেতিবাচক বা খারাপ দিক আছে কিনা? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির খারাপ দিক আছে।
প্রথমত ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক দিক যদি বলি, প্রথমত ভার্চুয়াল রিয়েলিটিটা আমাদের এত এত বেশি দাম, একটা জটিল প্রক্রিয়া, এবং এর দামটা অনেক বেশি, যেটা আমরা সবাই ব্যবহার করতে পারি না। এরপরে ভার্চুয়াল রিয়েলিটির ফলে মনুষ্যত্বহীন বা হিউম্যানাইজেশন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষ বেশি একাকিত্ব ভুগছে, সে অনেক বেশি তার কল্পনার রাজ্যে বিচরণ করতেছে, মানুষ বাস্তবতার রাজ্যে খুব কম সময় কাটাচ্ছে, সে বেশি পরিমাণ কি করতেছে, কল্পনার রাজ্যে বিচরণ করছে। এর ফলে মানুষের যে মানসিক কার্যকলাপ, মানুষের যে স্বাভাবিক আচরণ, সেটা থাকছে না, অর্থাৎ তার হিউম্যানাইজেশন কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে মানুষ ইচ্ছা মতো তার কল্পনার রাজ্যে বিচরণ করছে, ফলে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে, আর কম সময় কাটাবে কোন জগতে, বাস্তবতার জগতে। এটা একটা নেতিবাচক দিক। আর একটা দিক মনে রাখবো, ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষের চোখের ও শ্রবণ শক্তি দুইটাই কমে যেতে পারে, চোখের দৃষ্টিশক্তি এবং কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে দেখেন, আমরা যখন এই একটা দিক নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আমরা ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি উপাদান ব্যবহার করা হয়, ভার্চুয়াল রিয়েলিটির কি কি সুবিধা, ভার্চুয়াল রিয়েলিটির কি কি অসুবিধা, আমরা একদম বিস্তারিত জানার চেষ্টা করলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা দিন, প্রতিটা অধ্যায় কি আমরা এমন ভাবে সাজানোর চেষ্টা করতেছি, যাতে প্রত্যেকটা টপিকস একদম পূর্ণাঙ্গ ভাবে আপনাদের সাথে আমরা আলোচনা করতে পারি। একদিকটা আপনাদের ঠিক শিখা হয়ে যাচ্ছে, অন্যদিকে এখন আপনাকে ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত যে প্রশ্ন করে, আপনি একটু বই খুলে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি নিজেই পারবেন। উপাদান আপনার জানা, ব্যবহার আপনার জানা, ভালো দিক জানা, মন্দ দিক জানা, তারপরে কাকে বলে জানা, এসব কিছু আপনার যখন জানা হয়ে যাচ্ছে, তখন খুব সহজে অন্যান্য টিকগুলোর আনসার করতে পারবেন। এভাবে যখন বুঝে মুখস্থ না করে, না বুঝে মুখস্থ না করে, বুঝে যখন রিডিং পড়ার পরে আপনি টিকগুলো আনসার করবেন, একবার করার পর দেখবেন কোনোদিন আর আপনি ভুলবেন না। কিন্তু আপনি যখন না বুঝে মুখস্থ করে করে এই নৈবেত্তিক গুলো মুখস্থ করবেন, তখন পরীক্ষার হলে যাওয়ার আগেই আপনি ভুলে যাবেন। ইভেন ক খ দাগের প্রশ্নে তো অনেক বেশি সমস্যা হয় আমাদের, এই সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা যদি ধৈর্য ধরে এই ক্লাসগুলো করেন। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা পরবর্তী প্রশ্নে রাখছি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি সম্ভব। তাহলে আপনারা ভার্চুয়াল রিয়েলিটির কাজের ক্ষেত্রে অলরেডি সবাই জেনে গেছেন। তাহলে বলছে মহাশূন্য অভিযান, অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি মহাশূন্য অভিযানে ব্যবহার করা হয়। সেনাবাহিনীর প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষায়। আচ্ছা, পরিবেশ সুরক্ষায় কি আমরা কখনো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি? না, পরিবেশ সুরক্ষায় আমরা কখনো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি না। তার মানে মহাশূন্য অভিযান আর সেনাবাহিনীর যুদ্ধ, অর্থাৎ 1 ও 2, এই ক দাগের আনসারটা ঠিক আছে। আমরা এই সকল ক্ষেত্রে নিরাপদে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে কাজটা করতে পারি। আপনারা ক্লিয়ার? এখন আপনাদের ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত আমি যে প্রশ্ন দেই না কেন, আপনারা কিন্তু সব প্রশ্ন পারবেন। আচ্ছা, এর পরের যে টপিকস গুলো আছে, আমরা একটু পরের টপিকস গুলোতে চলে যাই। আচ্ছা, খেয়াল করেন, আমরা 8 নম্বরে যে প্রশ্নটা আছে, সিলেট বোর্ড 2019, অর্থাৎ 2019 সালে আপনাদের প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি। অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, সেটাকে যদি আমরা যন্ত্রের সাহায্যে চিন্তা ভাবনা করাই, যন্ত্র বলতে এখানে আমরা কম্পিউটারকে নির্দেশ করতেছি, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে এটাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ, অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কম্পিউটারকে যদি সেইভাবে চিন্তা ভাবনা করার, তাহলে সেই প্রযুক্তির নাম কি হবে? এটা বর্তমানে আমাদের সবার মুখস্থ। এটা কি হবে বলেন তো? কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই। বায়োমেট্রিক্স দিয়ে আমরা কি করি? বায়োমেট্রিক্স দিয়ে আমরা জীবদেহ শনাক্ত করি। তারপরে বায়ো ইনফরমেটিক্স, আমরা জীবদেহের তথ্য কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করি। ভার্চুয়াল রিয়েলিটি তো একটু আগেই পড়লাম যে বাস্তবে সত্য নয়, কল্পনা সত্যের মতো দেখানোর জন্য। তাহলে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কম্পিউটারকেও যদি সেইভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা দেয়, তখন সেটাকে বলবো আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এইবার একটা কথা আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার, আমাদের বর্তমান সকল ক্ষেত্রে এআই এর ব্যবহার আছে। ইভেন দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সবকিছুর সাথে কিন্তু একটা এআই যুক্ত করে দিচ্ছে। বর্তমান আমরা যে চ্যাট জিপি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতেছি, এই সবকিছু কিন্তু কি এআই।
এবার এই যে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাকে আমরা এক কথায় বুঝে নেব যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কম্পিউটারকেও যদি ওইভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতা দেয় যে ও নিজের থেকেই চিন্তা ভাবনা করতে পারবে, যে কোনো কিছুর আনসার দিতে পারবে, ও ভালো মন্দ সিদ্ধান্ত দিতে পারবে, এই যে যে মানুষের মতো করে কম্পিউটারকেও চিন্তা ভাবনা করার সক্ষমতা দিচ্ছি, এই চিন্তা ভাবনা করার সক্ষমতাকেই আমরা বলতেছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ভার্চুয়াল রিয়েলিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা কি বলতেছি, এআই, তাই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এইবার আমি যদি একটু আপনাদের সাথে আলোচনা করি যে স্যার কৃত্রিম বুদ্ধিমত্তার কি কোনো বিভাগ আছে বা কৃত্রিম বুদ্ধিমত্তা কত প্রকার, আপনারা অবশ্যই অবশ্যই চোখ বুজে বলে দিবেন যে স্যার কৃত্রিম বুদ্ধিমত্তা 3 প্রকার। কৃত্রিম বুদ্ধিমত্তা কয় প্রকার? 3 প্রকার। এটা যেন আমরা না বলি। একটা হচ্ছে এ জি আই, আর একটা হচ্ছে এ, প্রথমেই আছে এ এন আই, তারপরে আছে এ জি আই, তারপরে আছে এ এস আই। তাহলে আপনাকে যদি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রধানত কয় প্রকার, আপনি চোখ বুজে মনে রাখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে এ এন আই, এ জি আই, এ এস আই। এ এন আই বলতে বোঝাই আমরা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সি, এ এস আই বলতে বোঝাই আমরা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি, এ এইচ আই বলতে আমরা বোঝাই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কত প্রকার স্যার? 3 প্রকার। এ এন আই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সি, এ জি আই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি, এ এইচ আই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদের কত প্রকার? 3 প্রকার। ওকে, এইবার আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেটা একটু চলে যাই। আমাদের বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? আচ্ছা, এবার একটু মনে রাখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যতগুলো ব্যবহার আছে বা যতগুলো এলাকা আছে, যে সকল জায়গা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি, এরকম কিসে কিসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি? আমরা রোবোটিক্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি, এক্সপার্ট সিস্টেমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি, তারপরে বুদ্ধিভিত্তিক যে বিজ্ঞান আছে সেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি, তারপরে লার্নিং সিস্টেমে ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, তারপরে আছে আপনাদের জেনেটিক অ্যালগোরিদম, এই সকল ক্ষেত্রে আমরা কি করে থাকি? ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি। তা আমরা রোবোটিক্স বলি, মেশিন লার্নিং বলি, স্পিচ বলি, যা কিছু বলি না কেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র, সবচাইতে সফল ক্ষেত্র, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের এই মেশিন লার্নিং এ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তাহলে সবচাইতে বেশি আমাদের কিসে ব্যবহার করা হয়? মেশিন লার্নিং এ আমাদেরকে সবচাইতে বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়। এর জন্য আমরা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে হলো মেশিন লার্নিং। মনের ভুলেও যেন কেউ আবার রোবোটিক্স দাগাই দেন না, এটা কি হবে? মেশিন লার্নিং। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবোটিক্সও ব্যবহার করা হয়, রোবোটিক্স ব্যবহার করা হয়, তারপরে এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়, তারপরে আপনার ইন্টেলিজেন্সি ইন্টারফেস ব্যবহার করা হয়, ন্যাচারাল ইন্টারফেস ব্যবহার করা হয়, সবকিছুই ব্যবহার করা হয়। তবে সবচাইতে বেশি 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 ব্যবহার করা হয় কোথায়? মেশিন লার্নিং এ ব্যবহার করা হয়। তাহলে আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কাকে বলে শিখলাম, এর প্রকারভেদ শিখলাম, এবং এখন আমরা জানবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমরা সাধারণত কি কি কাজে ব্যবহার করে থাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কি কি কাজে ব্যবহার করে থাকি। তাহলে আমরা আগেই বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা সাধারণত কি কি কাজে ব্যবহার করি। প্রথমত আমরা গাণিতিক যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি। রোবট নিয়ন্ত্রণে আমরা বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে থাকি। চিকিৎসার ক্ষেত্রে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়। স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে গেম তৈরিতে, এই যে আপনারা গেমগুলো খেলেন, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়। এরপরে আমরা ক্ষতিকর বিস্ফোরক শনাক্তকরণের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করি। রোবটের সাহায্যে বিভিন্ন কাজকর্ম করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে থাকি। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের ক্ষেত্রগুলো বা সুবিধাগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবো। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? দেখেন, আমি কিন্তু প্রথমে আলোচনা করে দিলাম আপনাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে আমরা বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক, ন্যানো টেকনোলজি, এখানে কোথাও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি না, কিন্তু অবশ্যই রোবোটিক্স বা রোবট বিজ্ঞান এবং এক্সপার্ট সিস্টেম, তাই না, এইসব কাজে আমরা কি করে থাকি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সবচেয়ে বেশি ব্যবহার করি।
তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। এর যদি অসুবিধা বলি সেটা হচ্ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট সিস্টেমের কারণে অনেক মানুষ কর্মবিহীন হয়ে পড়তেছে। কারণ মানুষের যে কাজগুলো এরা সহজে মেশিন দ্বারা রোবট দ্বারা আমরা করে নিচ্ছি, এতে অনেক মানুষ কি হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। এরপরে আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মানব জাতির জন্য হুমকি স্বরূপ। আপনি যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করেন অবশ্যই অবশ্যই সেটা মানব জাতির জন্য মারাত্মক কি হবে, হুমকি স্বরূপ হবে। এরপরে এটা একটা ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ করা অনেক জটিল। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের সৃজনশীলতা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আগে একটা ম্যাথ না পড়লে, আগে একটা সূত্র না পড়লে, আগে কোনো কিছু না পড়লে আমরা একটু বই খুলতাম, বই খুঁজতাম, নিজেরা চেষ্টা করতাম। কিন্তু এখন আমরা ডাইরেক্ট চ্যাট জিপি কে দিয়ে দিচ্ছি, আমরা ডাইরেক্ট এআই কে দিয়ে দিচ্ছি। তাহলে এই যে আমাদের যে কার্যক্রম, আমাদের যে সৃজনশীল শক্তিগুলো, এটা কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন ভার্চুয়াল রিয়েলিটির মতো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কি শিখলাম, আমরা সুন্দর একটা সংজ্ঞা বললাম আপনাদের। তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা কত প্রকার, তারপরে জানলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি কি সুবিধা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তার কি কি অসুবিধা আছে। এভাবে প্রত্যেকটা টিক অবশ্যই অবশ্যই আপনাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, প্রতিটা অধ্যায় প্রতিটা টিক। এরপর বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামের ভাষা কোনটি, প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 2024 সালে। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কি কি ভাষা ব্যবহার করি আমরা, এই ভাষাগুলো আমরা একটু জেনে রাখবো বা আমরা একটু মুখস্থ রাখবো, তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সর্বপ্রথমত ব্যবহার করি, ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আমরা প্রধানত ব্যবহার করে থাকি LISP, এটা একটা ভাষা ব্যবহার করি। তারপরে আমরা কি কি ভাষা ব্যবহার করি বলেন তো? তারপরে আমরা ব্যবহার করি সি, তারপরে ব্যবহার করি C++, তারপরে ব্যবহার করি হচ্ছিল C++। এরপরে আমরা ব্যবহার করতে পারি কি প্রোলোগো। এই সকল ভাষা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহার করে থাকি। তাহলে আপনারা এগুলো একটু মনে রাখবেন, LSP, তারপরে C++, প্রোলগ, তারপরে CLISP, এগুলো সব হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা তৈরি করতে চাই তাহলে আমাদের হয় LSP অথবা C অথবা C++ অথবা প্রোলোগো অথবা CLSP, এই সকল ভাষা কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এইখানে যদি বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামের ভাষা কোনটা, অবশ্যই চোখ বুঝে হবে প্রোলগ। এটা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষার জন্য ব্যবহার করি। আপনারা আমাদের ক্লাসগুলো একটু মন দিয়ে করবেন, আশা করি ইনশাআল্লাহ কোনো টপিকসে আপনাদের সমস্যা থাকবে না। যদি কোনো টপিকসে সমস্যা থাকে সেটাও আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন। এবং আপনারা অনেক সময় বিভিন্ন টিকের পাশাপাশি সৃজনশীল প্রশ্নগুলো পড়ার চেষ্টা করেন। যখন কখনো কোনো প্রশ্নে বা কখনো কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা জানাই দিবেন, আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, কুমিল্লা বোর্ড 2016 সালে আমরা একটা প্রশ্ন নিয়ে আসলাম, রোবোটিক্স। রোবোটিক্স কি? তাহলে একটা কথা মনে রাখবো, একটা বলছে রোবট বিজ্ঞান, রোবটের ক্রিয়ানীতি, শিল্পের ব্যবহৃত রোবট, রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা। আচ্ছা, রোবোটিক শব্দটা আমাদের কাছে একটু জটিল। আচ্ছা, এই যে যে রোবট, এই রোবট শব্দটি এসেছে মূলত চেক শব্দ রোবোটা থেকে। তাহলে রোবট শব্দ কোথা থেকে এসেছে? চেক শব্দ রোবোটা থেকে। এই রোবোটার অর্থ হচ্ছে হলো, রোবোটার অর্থ হচ্ছে হলো একটি ক্লান্তিকর শ্রম। রোবটার অর্থ কি? রোবটার অর্থ হচ্ছিল ক্লান্তিকর শ্রম। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এটাকে ক্লান্তিকর শ্রম কেন বলছি, অর্থাৎ তারা একটা না একভাবে কি করতে পারে, পরিশ্রম করতে পারে। তাহলে রোবট আর রোবোটিক্স সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। রোবোটিক্স বলতেছি আমরা বিজ্ঞানের যে শাখায় রোবটের গঠন, রোবটের নকশা, রোবটের ডিজাইন, তারপরে রোবটের কাজের ক্ষেত্র, রোবটের তৈরির বিভিন্ন নীতিমালা, আইন ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলি আমরা রোবোটিক্স। আর এক কথায় আমরা বলি এটাকে রোবট বিজ্ঞান। তাহলে যা আমাদের রোবোটিক্স তা হচ্ছে আমাদের রোবট বিজ্ঞান। অর্থাৎ রোবট সংক্রান্ত যত বিজ্ঞান আছে, বিজ্ঞানের যে শাখায় রোবটের নকশা, রোবটের গঠন, রোবটের ডিজাইন, রোবট তৈরির ব্যবহৃত সফটওয়্যার, রোবটের কাজের ক্ষেত্র, তারপরে কি রোবট তৈরির যে নীতিমালা, আইন কানুন ইত্যাদি ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাকেই বলি আমরা রোবোটিক্স। আর এই রোবোটিক্সকে এক কথায় আমরা কি বলতেছি? রোবট বিজ্ঞান।
ওকে, তাহলে রোবোটিক্স আর রোবট সম্পূর্ণ আলাদা একটা জিনিস। কেন বললাম? এখানে রোবটের যাবতীয় বিষয়বস্তু নিয়ে কি করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। কিন্তু রোবটকে আমরা বলতেছি যে রোবট হলো এক ধরনের ইলেকট্রো মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা কম্পিউটার প্রোগ্রাম বা ইন্টারনেট সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় মানব যন্ত্র বা যন্ত্র মানব। তাহলে স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় মানব যন্ত্র বললাম কেন? কারণ আমাদের এই যে রোবট, এই রোবট প্রধানত দুই প্রকার। একটা হলো আমাদের স্বয়ংক্রিয় রোবট, আর একটা হলো আধা স্বয়ংক্রিয় রোবট। এই যেটা স্বয়ংক্রিয় রোবট, অর্থাৎ ও নিজেই নিজের কাজ করতে পারে, ওকে কমান্ড দেওয়ার জন্য মানুষের দরকার হয় না, এই রোবট গুলোকে আমরা বলি স্বয়ংক্রিয় রোবট। এই যে স্বয়ংক্রিয় রোবট, এই স্বয়ংক্রিয় রোবটের আরেকটা নাম হচ্ছে অটোনোমাস। অটোনোমাস। আর আধা স্বয়ংক্রিয় রোবটের একটা নাম হলো সেমি সেমি অটোনোমাস। তাহলে অটোনোমাস রোবট কাকে বলতেছি? যে রোবটের কার্যক্রম পরিচালনা করার জন্য মানুষের কোনো প্রকারের কি পরিচালনার দরকার হচ্ছে না, মানুষের সাহায্যের দরকার হচ্ছে না, ও নিজের থেকেই ওর চারপাশের পরিবেশ পরিস্থিতি বুঝে ও সব কাজ করতে পারতেছে, সেটাকে বলতেছি স্বয়ংক্রিয় বা অটোনোমাস রোবট। আর যে নিজের থেকে করতে পারতেছে না, মানুষের হেল্পের প্রয়োজন হচ্ছে, বা ওর পিছনে যে কোনো একটা মানুষ সবসময় কাজ করতেছে প্রোগ্রাম নিয়ে, তখন সেটাকে বলবে আমরা অটোনোমাস বা সেমিনোমাস। এখানে কি বলছে, এখানে একটা গুরুত্বপূর্ণ টিক বলছে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। আচ্ছা, আপনারা তো জানেন যে মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, 360 ডিগ্রি। ঠিক একইভাবে রোবট তার চারপাশের কাজ করার জন্য, চারপাশ পরিদর্শন করার জন্য, চারপাশ দেখার জন্য, অবস্থা বোঝার জন্য সেও তার রোবটকে কি করতে পারে, 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। তাহলে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? কাজের প্রয়োজনে রোবটকে আমরা 360 ডিগ্রি পর্যন্ত কি করতে পারি, ঘোরাতে পারি। আচ্ছা, এরপরে খেয়াল করেন। ওকে, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, যশোর বোর্ড 2019 সালে আসছে। আচ্ছা, বলছে ক্রায়ো সার্জারি ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? তাহলে আমি যদি আপনাদের সাথে একটু ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমরা প্রথমেই বলবো যে এই যে ক্রায়ো সার্জারি, এই ক্রায়ো সার্জারি এটা হচ্ছিল একটা গ্রিক শব্দ। ক্রায়ো সার্জারি কি শব্দ? গ্রিক শব্দ। এই ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে হলো অত্যাধিক ঠান্ডা। ক্রিয়া শব্দের অর্থ অত্যাধিক ঠান্ডা, আর সার্জারি শব্দের অর্থ হাতের কাজ। আবার বলি, ক্রিয়া সার্জারি একটা কি শব্দ? গ্রিক শব্দ। এই ক্রিয়া শব্দের অর্থ কি? ক্রিয়া শব্দের অর্থ হচ্ছিল অত্যাধিক ঠান্ডা, আর সার্জারি শব্দের অর্থ কি? সার্জারি শব্দের অর্থ হচ্ছিল হাতের কাজ। অর্থাৎ অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে যখন দেহের কোনো রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করে দেওয়া হয়, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলি আমরা ক্রায়ো সার্জারি। আবার বলি, যে চিকিৎসা পদ্ধতিতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে দেহের রোগাক্রান্ত টিস্যুকে নষ্ট করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, সেটাকেই আমরা কি বলে থাকি? সেটাকেই বলে থাকি আমরা ক্রায়ো সার্জারি। এখন এই যে অত্যাধিক শীতল তাপমাত্রা, এই শীতল তাপমাত্রা কি হতে পারে? এই শীতল তাপমাত্রা হতে পারে -41 ডিগ্রি থেকে -159 ডিগ্রি পর্যন্ত, 69 ডিগ্রি পর্যন্ত, সরি -141 থেকে, হ্যাঁ, -141 থেকে 196 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এই যে অত্যাধিক শীতল তাপমাত্রা দেহে প্রয়োগ করা হবে, এই শীতল তাপমাত্রা কত ঠান্ডা হইতে পারে? সর্বনিম্ন -140 ডিগ্রি থেকে সর্বোচ্চ -196 ডিগ্রি পর্যন্ত। আমরা কল্পনা করতে পারি যে -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি। তাহলে এই যে শীতল তাপমাত্রা, এই শীতল তাপমাত্রা যখন প্রয়োগ করা হয়, তখন ক্ষুধাগ্রস্ত বা রোগাক্রান্ত টিস্যুটা অনেকটা বরফ পিণ্ডের আকার ধারণ করে এবং একাই ওইটা খসে পড়ে যায় বা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে এই ক্রায়ো সার্জারি, আমরা যে ক্রায়ো সার্জারিটা ব্যবহার করি, তার জন্য আমরা কি কি উপাদান ব্যবহার করি? বলছে এখানে প্রধান উপাদান কি কি, ক্রায়ো সার্জারির প্রধান উপাদান কি কি। তা আমরা যদি ক্রায়ো সার্জারির উপাদান নিয়ে একটু কথা বলি, যে ক্রায়ো সার্জারিতে কি কি ব্যবহার করা হয়। ক্রায়ো সার্জারিকে এই যে শীতল তাপমাত্রা, এই শীতল তাপমাত্রা প্রয়োগ করার জন্য প্রধানত যেটা ব্যবহার করা হয়,
তার নাম হলো নাইট্রোজেন। প্রথমত যেটা ব্যবহার করা হয় তার নাম কি বললাম? নাইট্রোজেন। নাইট্রোজেন ছাড়াও আমরা অনেক সময় ব্যবহার করি কার্বন ডাই অক্সাইড, অর্গান, মিথাইল ইথার প্রোপেন, অর্গান, এইসব ব্যবহার করি। তাহলে কি কি ব্যবহার করি? আমরা নাইট্রোজেন ব্যবহার করি, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি, অর্গান ব্যবহার করি, তারপরে ডাই মিথাইল ইথাইল ব্যবহার করি, হিলিয়াম ব্যবহার করি। এই সকল গ্যাস আমরা কি করে থাকি? ক্রায়ো সার্জারির জন্য ব্যবহার করে থাকি। তাহলে আপনারা অবশ্যই দিকের জন্য মাথায় রাখবেন, দরকারে লিখে নেন যে ক্রায়ো সার্জারির জন্য আমরা কি কি ব্যবহার করি। তাহলে ক্রায়ো সার্জারির জন্য আমরা নাইট্রোজেন ব্যবহার করি, তারপরে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি, অর্গান ব্যবহার করি, মিথাইল ইথার প্রোপেন ব্যবহার করি, এবং অনেক সময় আমরা হিলিয়ামটাও কি করে থাকি? ব্যবহার করে থাকি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারির কি উপাদান। এবার বলছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? প্রধান উপাদান কোনটি? তাহলে অবশ্যই প্রধান উপাদান হলো নাইট্রোজেন। আমরা মিথেনও ব্যবহার করি না, অক্সিজেনও ব্যবহার করি না, হাইড্রোজেনও ব্যবহার করি না, আমরা ব্যবহার করি নাইট্রোজেন। আমরা ব্যবহার করি কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, অর্গান, এবং ব্যবহার করে থাকি কি? ডাই ইথার প্রোপেন। এই কয়টা জিনিস আমরা ক্রায়ো সার্জারিতে ব্যবহার করে থাকি। তার মধ্যে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান, সেই সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদানের নাম হচ্ছিল কি? নাইট্রোজেন। এবার আমরা যদি ক্রায়ো সার্জারির ব্যবহারের কথা বলি, যে কোন কোন ক্ষেত্রে আমরা ক্রায়ো সার্জারি সাধারণত ব্যবহার করে থাকি, আমরা বলতে পারি আমাদের যে এই যে শরীরে তিল আছে, আঁচিল আছে, মেস্তা আছে, ব্রণ আছে, তারপরে সাধারণ ছোট টিউমার, ছোট ক্যান্সার, প্রোস্ট ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, ইত্যাদি ক্যান্সারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ক্রায়ো সার্জারি ব্যবহার করি। আচ্ছা, অবশ্যই ক্রায়ো সার্জারির সুবিধাও আছে, ক্রায়ো সার্জারির অসুবিধাও আছে। সুবিধার কথা যদি বলি, সেহেতু সাধারণ সার্জারিতে অনেক বেশি কাটাছেঁড়া লাগে, কিন্তু ক্রায়ো সার্জারিতে একটা সুচের মাধ্যমে শুধু আমাদের ওই যে তরল নাইট্রোজেনটা আমাদের দেহে প্রবেশ করে যায়। তাহলে ওইখানে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, এখানে রক্তপাত হওয়ার সম্ভাবনা কম। ওইখানে কি ঝুঁকি বেশি থাকে, এখানে ঝুঁকি কম। ওইখানে বেশি ব্যথা অনুভব করা হয়, ক্রায়ো সার্জারিতে ব্যথাটা কম অনুভব করা হয়। এরপরে এর আবার অসুবিধাও আছে, দীর্ঘদিন এটা কার্যকর থাকে না। তারপরে হচ্ছে সবচাইতে বেশি অসুবিধা, এটা ছোট অবস্থায় টিউমার বা ক্যান্সার অল্প অবস্থায় বেশি কাজ করে, কিন্তু বেশি অবস্থায় বেশি কাজ করে না। এবং এর কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন পার্শ্ব প্রতিক্রিয়া বললে সাধারণত আমাদের যে নার্ভ গুলো রয়েছে বা ফুসফুস গুলো রয়েছে, সেগুলো কি হয়ে যেতে পারে? ড্যামেজ হয়ে যেতে পারে। এইগুলোই হচ্ছে আমাদের মূলত ক্রায়ো সার্জারি। এরপরে দেখেন বরিশাল বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016, একই বোর্ডে দুইটা প্রশ্ন আসছে, সেটা একটু আমরা দেখি। এখানে আমাদের বলছে যে কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। তার মানে এক কথায় মনে রাখবো, শুধুমাত্র মানুষকে শনাক্তকরণ করার জন্য অদ্বিতীয়ভাবে, অদ্বিতীয় শব্দের অর্থ কি? অর্থাৎ ওই মানুষের মতো পৃথিবীতে আর কোনো মানুষ হবে না, এটাকেই বলতেছি আমরা অদ্বিতীয়। তাহলে শুধুমাত্র অদ্বিতীয়ভাবে মানুষকে শনাক্ত করার জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করি তার নাম হচ্ছিল কি? তার নাম হচ্ছিল বায়োমেট্রিক্স। তার নাম হচ্ছিল কি? বায়োমেট্রিক্স। তাহলে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করার জন্য যেটা ব্যবহার করি তার নাম বায়োমেট্রিক্স। এই বায়োমেট্রিক্সও একটা গ্রিক শব্দ। বায়োমেট্রিক কি শব্দ? একটা গ্রিক শব্দ। বায়ো অর্থ জীবন, আর ম্যাট্রিক শব্দের অর্থ পরিমাণ, অর্থাৎ জীবদের পরিমাণ। কোনো ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্তকরণ করার জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি তার নাম হচ্ছিল বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স একটা কি শব্দ? গ্রিক শব্দ। বায়ো শব্দের অর্থ জীবন, আর ম্যাট্রিক শব্দের অর্থ পরিমাপ, অর্থাৎ জীব দেহের পরিমাপ। এখানে একটা কথা মনে রাখবো, এখানে জীবদেহ বলতে শুধুমাত্র মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করার জন্য ব্যবহার করব, অন্য কোনো কিছুকে চিহ্নিত বা শনাক্তকরণের জন্য ব্যবহার করব না। এরপর বলছে ক্যাপচার, অ্যাডাকশন, কম্প্রেশন, ম্যাচিং কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়? এগুলো অবশ্যই বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমরা মনে রাখবো বায়োমেট্রিক্সের যে পদ্ধতি, বায়োমেট্রিক্সের পদ্ধতি বা শনাক্তকরণের পদ্ধতি প্রধানত দুইটা। একটা হলো শরীরবৃত্তীয়, আর একটা হলো আচরণবৃত্তীয়। আবার বলতেছি, একটা হচ্ছে কি বললাম? শরীরবৃত্তীয়, আর একটা বললাম আচরণবৃত্তীয়। শরীরবৃত্তীয় বলতে আপনার শরীরের বিভিন্ন অংশকে বোঝাবে, আর আচরণবৃত্তীয় বলতে আপনার আচার আচরণকে বোঝাবে। যেমন শরীরবৃত্তের মধ্যে সবচাইতে যেটা ব্যবহার করি সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট বা হাতের ছাপ, তারপর আছে কি ফেস রিকগনিশন, পুরো চোখ
মুখমণ্ডল নিয়ে যেটা করা হয়। তারপর আছে আইরিশ বা চোখের রেটিনা, অর্থাৎ চোখের ভিতরে যে রেটিনা থাকে এইটা দ্বারা মানুষকে শনাক্ত করা হয়। এরপর আছে হ্যান্ড জিওমেট্রি। তাহলে কি কি বললাম? তাহলে প্রথমে আছে কি ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুল দিয়ে, হ্যান্ড জিওমেট্রি সম্পূর্ণ হাত দিয়ে, ফেস রিকগনিশন সম্পূর্ণ মুখ দিয়ে, আইরিশ বা চোখের রেটিনা দিয়ে। আচ্ছা, একটা বলছি শরীরবৃত্ত, আর একটা কি বললাম আচরণ বৃত্ত। তাহলে আচরণ বৃত্তির ভিতরে কি আছে? আচরণ বৃত্তির ভিতরে আছে ভয়েস রিকগনিশন, অর্থাৎ প্রত্যেকের ভয়েস, তারপরে আছে সিগনেচার, তারপরে আছে টাইপিং স্কিল। এইগুলো দ্বারা আমরা কি করতে পারি? আমরা কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করতে পারি। ওকে, এরপরে আমরা বলছি জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? তাহলে আপনি একবার একটু কল্পনা করেন তো, আপনি যখন জাতীয় পরিচয়পত্র তৈরি করেন অর্থাৎ এনআইডি কার্ড তৈরি করেন, তখন কি করার আগে বলেন তো? আপনাকে অবশ্যই আপনার আঙুলের কি দিতে হয়? ছাপ দিতে হয়। তাহলে আঙুলের ছাপ দেওয়া হয় কোন পদ্ধতিতে? অবশ্যই বায়োমেট্রিক্স পদ্ধতিতে। আমরা একটু আগে জেনে আসলাম যে বায়োমেট্রিক্স প্রধানত দুই প্রকার, একটা শরীরবৃত্ত, আচরণবৃত্ত। শরীরবৃত্তের ভিতরেই আছে হাতের আঙুলের ছাপ, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আমাদের পরবর্তীতে টিকটা আছে, এখানে বলছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো। এটা অবশ্যই হবে বায়ো ইনফরমেটিক্স। এবার আমরা দুইটা জিনিস খুব বেশি একদম গুলিয়ে ফেলি, একদম ধরতেই পারি না, মনেই রাখতে পারি না। সেটা হচ্ছে বায়োমেট্রিক্স আর হলো বায়ো ইনফরমেটিক্স। আপনি মনে রাখবেন একটা কথা, শুধুমাত্র মনে রাখবেন যে বায়োমেট্রিক শুধুমাত্র মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয়। আবার বলি, বায়োমেট্রিক শুধুমাত্র মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু বায়োমেট্রিক জীব সংক্রান্ত যত তথ্য ব্যবস্থাপনা আছে, এবার জীব সংক্রান্তের ভিতর মানুষও পড়ে, জীব সংক্রান্ত পশু পাখি গাছপালা যা কিছু আছে, যার জীবন আছে, এই জীব সংক্রান্ত সকল তথ্য ব্যবস্থাপনার কাজে যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়, জীবের বিভিন্ন তথ্য উপস্থাপনার জন্য যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়, তখনই সেটাকে বলবো আমরা বায়ো ইনফরমেটিক্স। আর যখন শুধুমাত্র মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণের জন্য ব্যবহার করা হবে, সেটাকে বলবো আমরা বায়োমেট্রিক্স। আশা করি এরপর থেকে আপনাদের বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এই দুইটা জিনিস কখনো আলাদা হবে না। এরপরে দেখেন বলছে কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? তাহলে বায়ো ইনফরমেটিক্স কি বললাম? জীবদেহের তথ্য বা উপাত্ত সংরক্ষণের জন্য আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে থাকবো, তাই তো? আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি আছে, বলছে 1 ন্যানোমিটার সমান কত মিটার? একটা আছে, মনে করেন 1 ন্যানোমিটার সমান -8 -9 -10 -11। তাহলে এটা আমাদের সবার মুখস্থ যে 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। অর্থাৎ এটা আমাদের ন্যানো টেকনোলজিরই একটা অংশ। তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের পাঠ শেষে কি কি শিখলাম? আমরা খুব সুন্দরভাবে গ্লোবাল ভিলেজ শিখলাম, ভার্চুয়াল রিয়েলিটি শিখলাম, তারপরে আমরা বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এর সাথে সাথে আমরা শিখলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি। আশা করি আপনাদের প্রথম অধ্যায়ের যতগুলো টপিক ছিল, মেন বিষয় ছিল, এগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। ঠিক একইভাবে ধারাবাহিকভাবে ঠিক আগামী শনিবার আপনাদের সামনে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।